আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারবিন সালাম। শুরুতে ইউপে সংবাদ শিরোনাম। বিভেদ ভুলে অসাম্প্রদায়িক দেশ করতে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। গমে ব্লাস্ট রোগ ঠেকানোর উপায় খুঁজতে বেহেরপুরে চলছে গবেষণা। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের কারণে চাপ বাড়ছে চট্টগ্রাম বন্দরের, আয়তন বাড়ানোর পরিকল্পনা। জামালপুরে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য, শিশু কিশোররা চালকের আসনে থাকায় ঘটছে দুর্ঘটনা। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ করতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বিরোধী দলের সংসদ সদস্যদের শপথ নেওয়ারও আহ্বান জানান তিনি। এবারের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় প্রত্যাশিত ছিল বলে মনে করেন তিনি। এ সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সচিব। আসসালামু আলাইকুম। টানা তৃতীয়বার সরকার গঠনের পর জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ভাষণ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রায় ৩০ মিনিটের এই বক্তব্যের শুরুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটকে বিজয়ী করায় দেশবাসী সহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। যারা নৌকায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। যারা আমাদের ভোট দেননি, আমি তাদেরও ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনে অংশগ্রহণের জন্য। নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল ও জোট এবং প্রার্থীকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই পথচলা মসৃণ ছিল না। শত প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আমরা আন্তরিকতার সাথে কাজ করেছি। এই অর্জন শুধু সরকারের নয়, এই অর্জন দেশের প্রতিটি পরিশ্রমী মানুষের। এবারে নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ ব্যাখ্যা করেন তিনি। একই সাথে বিএনপির পরাজয়ের কারণও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের বিপুল বিজয় ছিল খুবই প্রত্যাশিত। নির্বাচনের আগে দেশি বিদেশি জরিপগুলিও এইরকমই ফলাফলের ইঙ্গিত দিয়েছিল। লন্ডন ভিত্তিক ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের জরিপের কথা আপনারা লক্ষ্য করেছেন। পক্ষান্তরে আমাদের প্রতিপক্ষ জোটের নির্বাচনী কৌশল সম্পর্কে আপনারা ভালোভাবেই জানেন। মনোনয়ন নিয়ে ব্যাপক বাণিজ্যের অভিযোগ এবং দুর্বল প্রার্থী মনোনয়ন, নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেলে কে প্রধানমন্ত্রী হবেন সে বিষয়ে অনিশ্চয়তা, ধানের শীষ মার্কার যুদ্ধাপরাধী জামাত নেতাদের মনোনয়ন তরুণ ভোটাররা মেনে নিতে পারেনি। গত 10 বছরে তার সরকারের নেওয়া পদক্ষেপের ফলে বাংলাদেশের বদলে যাওয়াকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় জানান শেখ হাসিনা। সবাইকে একসাথে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। বাইরের দুনিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে কোনো সময়ের চাইতে সুদৃঢ় এবং গভীর। এখন আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের ঐক্যের যোগসূত্র হবে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক মূল্যবোধ, সাম্য ও ন্যায় বিচার এবং উন্নয়ন অগ্রগতি। সরকারি সেবা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা এবং জাতীয় জীবনের সর্বত্র আইনের শাসন সমুন্নত রাখার উদ্যোগ গ্রহণ করব। একাদশ সংসদে বিরোধী দলের সদস্য সংখ্যা নিতান্তই কম, তবে সংখ্যা দিয়ে আমরা তাদের বিবেচনা করব না। সংখ্যা যত কমই হোক, সংসদের যে কোনো সদস্যের ন্যায্য ও যৌক্তিক প্রস্তাব আলোচনা সমালোচনা যথাযথ মূল্যায়ন করা হবে। আমি বিরোধী দলের নির্বাচিত সদস্যদের শপথ নিয়ে সংসদে যোগদানের আহ্বান জানাচ্ছি। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী। দুর্নীতির সঙ্গে জড়িতদের নিজেদের শোধরানোর আহ্বান জানাচ্ছি। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দুর্নীতি উচ্ছেদ করা হবে। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি নির্মূল করার উদ্যোগ গ্রহণ করেছি। দুর্নীতি বন্ধে জনগণের অংশগ্রহণ জরুরি। তাই গণমাধ্যমের সহায়তায় দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির কাজ অব্যাহত থাকবে।
নবীন প্রবীণের সমন্বয়ে এবারের মন্ত্রিসভা কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে প্রাণপণ কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র, নিরক্ষরতা মুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। নিয়াত জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। ভাষায় বলতে চাই। এদিকে টানা তৃতীয়বার সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক চিঠিতে এই অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগ সরকারের সফলতা কামনা করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ওয়াশিংটন আশা করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মনোযোগী থাকবেন শেখ হাসিনা, পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে স্বচ্ছতা ও পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে বাণিজ্য বাড়ানোর পদক্ষেপও নেবেন তিনি। এছাড়া মানবাধিকার, ব্যক্তির স্বাধীনতা, বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সংরক্ষণে দেয়া প্রতিশ্রুতি শেখ হাসিনা পালন করবেন বলেও আশা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই প্রতিশ্রুতি 30 ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় যে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে তার আলোকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় শেখ হাসিনার প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। গমের ভয়াবহ ব্লাস্ট রোগ ঠেকানোর উপায় খুঁজতে মেহেরপুরে শুরু হয়েছে গবেষণা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই গবেষণা করছে। ফলাফল ইতিবাচক হবে বলে আশা করছেন তারা। মেহেরপুর থেকে উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। গমের ছত্রাকজনিত একটি রোগের নাম ব্লাস্ট। গমের শীষ বের হওয়া থেকে শুরু করে ফুল ফোটার সময়ে তুলনামূলক উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকলে এ রোগের সংক্রমণ ঘটতে পারে। দেশে 2016 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে রোগটি প্রথমে মেহেরপুরে শনাক্ত হলেও পরে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বরিশাল ও ভোলা জেলায় এর প্রাদুর্ভাব দেখা দেয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় 15,000 হেক্টর জমির ফসল এই রোগে নষ্ট হয়ে যায়। এ রোগে আক্রান্ত হলে গমের ফলন অন্তত শতকরা 25 থেকে 30 ভাগ কমে যায়। রোগ দমনে চলে বিভিন্ন গবেষণা। তারই ধারাবাহিকতায় মেহেরপুরে কৃষিবিদ প্রফেসর বাহাদুর মিয়ার তত্ত্বাবধানে 12 জন শিক্ষার্থীর সমন্বয়ে চলছে গবেষণা কার্যক্রম। আবার রোগান্ত গম খেতে অন্য কোনো ফসল, যেটা বলা হচ্ছে ক্রপ রোটেশন, যেমন লেন্টিল বা আদার্স কোনো ফসল করে সেখানে রোগ নিয়ন্ত্রণ হয় কিনা, বা ওই বছর তার পরবর্তী বছর আবার সেখানে রোগ হয় কিনা, সেই ধরনের একটা কাজ আছে। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে কৃষক পর্যায়ে আমরা বলতে পারবো যে এই ওষুধ স্প্রে করলে অথবা এই স্টেজে যদি নিউট্রিয়েন্ট স্প্রে করা হয় অথবা এই জাতটি চাষ করা হলে আর মাঠে ব্লাস্টের আক্রমণ হবে না এবং কৃষক নির্বিঘ্নে গম আবাদ করতে পারবে। এই গবেষণা দলের শিক্ষার্থীরাও মনে করেন এতে কাঙ্ক্ষিত সফলতা আসবে। বিভিন্ন ছত্রাকনাশকের মধ্য থেকে এমন একটি ছত্রাকনাশক বেছে নেওয়া যেটা হুইট ব্লাস্টের জন্য খুবই কার্যকরী, যেটা আমরা কৃষককে বলতে পারবো। হুইট ব্লাস্টের কিভাবে ম্যানেজমেন্ট করা যায় এই ব্যাপারে আমরা এখানে গবেষণা করছি। কেবল মেহেরপুরেই নয়, গবেষণার মাধ্যমে দেশ থেকে চিরতরে ব্লাস্ট রোগ দমন করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আমরা আশা করছি এখান থেকে যে ভালো ফলাফল পাওয়া যাবে সেই ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ থেকে চিরতরে গমের যে ভয়াবহ ব্লাস্ট রোগ সেটা নির্মূল করা সম্ভব হবে। আমরা আশা করছি যে একটা ভালো কিছু ফলাফল আমরা এই বছরে বা আগামী বছরে এটা ট্রায়াল চলবে, আমরা পেয়ে যাব। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের কারণে চাপ বাড়ছে চট্টগ্রাম বন্দরের উপর। প্রতিবেশী দেশের সাথে ট্রানজিট সুবিধা কার্যকর হলে দেশের প্রধান এই বন্দরটির ব্যস্ততা আরও বাড়বে। এই চাপ সামাল দিতে বন্দরের আয়তন বাড়ানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন তাম্মিম মাহমুদ। এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালীতে চলছে উন্নয়নের মহাকর্মযজ্ঞ। ইকোনমিক জোন হচ্ছে মিরসরাই, ফেনী অঞ্চলে। বে টার্মিনাল নির্মাণ শেষে ভারতের 7 রাজ্যের সাথে পণ্য পরিবহনের ট্রানজিট সুবিধা আরও জোরালো হবে। ফলে ক্রমেই গুরুত্ব বাড়ছে চট্টগ্রাম বন্দরের। গেল বছর এই বন্দরে জাহাজ আসে 3,888টি। 5 বছর আগে 2013-14 সালে যা ছিল 2,294টি। সে হিসেবে জাহাজের সংখ্যা বেড়েছে 60 ভাগের বেশি। এখন আনোয়ারা থেকে ফৌজদারহাট পর্যন্ত মাত্র 7 বর্গ নটিক্যাল মাইল উপকূলীয় এলাকায় থাকা নৌযানকে সরাসরি সুবিধা দিতে পারে বন্দর কর্তৃপক্ষ, আদায় করতে পারে মাশুল। তবে কুতুবদিয়া, মহেশখালী থেকে ফিরে যাওয়া বড় জাহাজগুলো নানাভাবে বন্দরের সুবিধা গ্রহণ করলেও পোর্ট ইউজ থেকে বঞ্চিত হচ্ছে বন্দর। তাই কর্ণফুলীর মোহনা থেকে দক্ষিণে মহেশখালী পর্যন্ত 42 নটিক্যাল মাইল আর উত্তরে সীতাকুণ্ড পর্যন্ত 26 নটিক্যাল মাইল নিজস্ব এলাকা সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এখন ওই জাহাজগুলো আমাদের সার্বক্ষণিক মনিটরিংয়ের মধ্যে থাকবে
এবং সেই জাহাজগুলা আসার সময় বন্দর ডিক্লারেশন দিবে এবং আমরা সেই অনুযায়ী বন্দর চার্জ আদায় করতে পারবো। 2011 সালে আলফা, ব্রেভো এবং চার্লি নামে 3টি অ্যাঙ্কারেজে বিভক্ত করে সবশেষ বন্দরের এই সীমানা বাড়ানো হয়। দীর্ঘদিন পর হলেও আবার সমুদ্র সীমা বাড়ানোর এই উদ্যোগকে ইতিবাচক বললেও জাহাজের চার্জ যাতে সমন্বয় করা হয় সেই দাবি জানান বন্দর ব্যবহারকারীরা। এই জায়গায় যদি অতিরিক্ত এটা রাজস্বটা বেশি হয় তাহলে পরে এই জিনিসটা গিয়ে আলটিমেটলি আমাদের আমদানি রপ্তানিকারককে বেশি পে করতে হবে এবং ভোক্তাদের উপর গিয়ে পড়বে। সমুদ্র সীমার স্কয়ার নটিক্যাল মাইল বাড়িয়ে যদি আমার বন্দর সীমানা বাড়ায়, এটা আমার দেশের অর্থনৈতিকভাবে রেভিনিউ আর্নিং আমি সুবিধা পাবো। নাব্যতা সংকটের কারণে 9.5 মিটার গভীরতা ও 190 মিটার দীর্ঘ জাহাজই কেবল চট্টগ্রাম বন্দরে জেটিতে ঢোকার অনুমতি পায়। ফলে বেশিরভাগ জাহাজ নোঙ্গর করতে হয় বহির্নোঙ্গরে। গেল অর্থ বছরে নিজস্ব এলাকায় আসা জাহাজ থেকে পোর্ট ডিউজ বাবদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আয় করেছে প্রায় 168 কোটি টাকা। এলাকা বাড়লে তা কয়েক গুণ হবে এমনটাই মত সংশ্লিষ্টদের। তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। জামালপুরের সড়ক মহাসড়কগুলোতে অবাধে চলছে অবৈধ যানবাহন। এসব যান চালাচ্ছে শিশু কিশোর সহ লাইসেন্সবিহীন চালকরা, ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। আর অবৈধ এসব যানবাহন থেকে চলছে চাঁদাবাজির মহোৎসব। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। জামালপুর জেলা শহর সহ 7টি উপজেলার বিভিন্ন সড়কে অবাধে চলছে স্থানীয়ভাবে তৈরি করা ভটভটি সহ বিভিন্ন ধরনের অবৈধ যানবাহন। এগুলো চলছে ব্যস্ততম প্রধান সড়কেও। অবৈধ সব যান চালাচ্ছে শিশু কিশোর সহ ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকরা। ফলে এসব যান নিয়ন্ত্রণ হারিয়ে ঘটছে নানা দুর্ঘটনা। এমনকি রাতে আলো ছাড়াই চলে এসব যানবাহন। চালকরা বলছেন ট্রাফিক পুলিশ সহ বিভিন্ন ঘাটে ঘাটে চাঁদা দিয়েই তারা এগুলো রাস্তায় চালান। অনুমতিহীন এসব যান তৈরি হচ্ছে জামালপুর সদর উপজেলার গোদা শিমলা চৌরাস্তা মোড়ের একটি কারখানায়। 1,20,000 টাকা দিয়ে গাড়ি আমি কিনছি, আমাদের চৌরাস্তা মোড়েও গাড়ি বানা। আমাদের গাড়ির লাইসেন্স নাই এবং কি ড্রাইভারের লাইসেন্স নাই। আমরা যেদিকে যাই ওখানে 20 টাকা, এখানে 20 টাকা, অমুক জায়গায় 20 টাকা, তমুক জায়গায় 50 টাকা, এরকম করে দিতে হয়। অবৈধ সব ভটভটি বিভিন্ন ভাটার ইট, মাটি, বালি এমনকি সরকারি বিভিন্ন দপ্তরের মালামাল পরিবহনের কাজেও ব্যবহার করা হয়। ইট, বালু, মাটি সব কিছু মারা যায়। অন্য গাড়ি থেকে ভাড়া একটু কম আছে, আর ব্যাগ জায়গায় চালান যায় গাড়িটা। 4 করে খুঁড়ি নিয়ে গেলে ভাড়া সর্বোচ্চ 2,000, 1500 এরকম একটা ভাড়া পড়ে এই সিস্টেমে গাড়িগুলো চালাই যাচ্ছে। অনুমোদনহীন এসব যান চলাচল এবং তৈরির কারখানা বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা পুলিশ সুপার। যাদের লাইসেন্স নাই বা কাগজপত্রের ফল্টেজ আছে আমরা প্রতিনিয়ত ধরতেছি, তাদের বিরুদ্ধে আইনগতভাবে মামলা রুজু করতেছি। অবৈধ যানবাহনের কারখানা যাতে কোনোভাবেই কোথাও গড়ে উঠতে না পারে তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করব। দুর্ঘটনা থেকে বাঁচতে সড়ক মহাসড়কে অবৈধ সব যান বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপের আশায় জামালপুরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের ইতিহাস নিয়ে তৈরি সব বিভ্রান্তি কেটে যাবে, দুর্নীতিবাজরা কোণঠাসা হবে, রাজনৈতিক সুবিধাভোগীরা ধিকৃত হবেন, নতুন প্রজন্ম এবার গড়বে স্বপ্নের এক দেশ। এমন আশা 60-এর দশকের ত্যাগী রাজনীতিক, শিল্পী, সাহিত্যিক ও বিজ্ঞজনদের। ছুটির তীরে পুরন ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিংয়ে মিলেছিলেন তারা, দেশ নিয়ে বলছিলেন এসব আশাবাদের কথা। ফজলে রাব্বির রিপোর্ট। বিউটি বোর্ডিং বাংলা বাজারের শীর্ষদাস লেনের এই বাড়ি কম বেশি সবাই চেনেন ঐতিহ্যের এক স্মৃতিকেন্দ্র হিসাবে। 60-এর দশকে দেশসেরা বুদ্ধিজীবী আর রাজনীতিকরা আড্ডা আলোচনায় মাতিয়ে রাখতেন এই বাড়ি। চা সিঙ্গারার সাথে ছিল সাহিত্য সংস্কৃতির মুখর চর্চা, আন্দোলন সংগ্রামের পরিকল্পনা হতো কখনো কখনো। খানিক আয়োজন করে শুক্রবার দিনভর পুরনো সেই মানুষরা আবার ফিরলেন বিউটি বোর্ডিংয়ের আড্ডায়। উঠে এলো পুরান আর নতুন দিনের নানা আলোচনা সমীকরণ। কি ছিল, কি হচ্ছে, এসবের তুলনাও করলেন কেউ কেউ। সবসময়ই লোভ আছে, সবসময় দুর্নীতি আছে। মানুষের মানবতাবোধ কিংবা মানুষের সত্য চিন্তা, সত্য ভালোবাসা, সেটা কিন্তু সবসময়ই কোনো না কোনোভাবে পথ তৈরি করে নেয়। দেশে মুক্তবুদ্ধির চর্চায় শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী আর গণমাধ্যমের ভূমিকা নিয়ে পাল্টাপাল্টি মত উঠে আসে এই আড্ডায়। সেদিন গণমাধ্যমকে তারা নিয়েছিল এটা নেশা, পেশা না,
জাতির জন্য তারা কাজ করতে হবে, কিন্তু এখন গণমাধ্যমই নাই, কারণ আপনি গণমাধ্যমে তো এখন তারা নিরপেক্ষ না। এটা হলে বিরোধিতার জন্য বলা, আর কিছু না, বিরোধিতার জন্য বিরোধিতা। আমরা আর বিশ্বাস করি না এখানে দুর্নীতি করার কিংবা লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই। যে দেশে আছে এমন গৌরবময় ইতিহাস আর সংস্কৃতি, সেখানে এখন কি হতাশা আর অন্ধকার? কেন এই পরিস্থিতি? এমন প্রশ্নও আসে আড্ডায়। সিন্স কিলিং অফ দি ফাদার অফ দি নেশন বঙ্গবন্ধু। আমি ওইটা উত্তর দিয়ে লই। বিএনপির আমলে বোমা মারা হয়েছে যে সিনেমা বন্ধ করো, এই যে সিনেমা, যে মুক্তিযুদ্ধের সিনেমা করা যাবে না, এই যে এইটা তো সংস্কৃতি। যদি রাজনীতিতে সংস্কৃতি না থাকে, ওই রাজনীতি ভাই টেকে না। এই তরুণদের মুক্তবাজারে অশুভ প্রতিযোগিতার থেকে সরিয়ে এনে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারলেই কিন্তু আমরা আগামী দিনে দেশ, জাতি, সোনার বাংলা, বঙ্গবন্ধু, এটা আমরা রচিত করতে পারবো। ঐতিহ্যের রাজনীতি আর দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গেল কয়েক বছর ধরেই বিউটি বোর্ডিংয়ে চলছে পুরনো নেতাদের নতুন এই আড্ডা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজ চূড়ান্ত হতে পারে। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে। এদিকে গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম ও মানবিক ঢাকার চেয়ারম্যান আদম তবিচি সহ 4 জন মনোনয়ন ফর্ম জমা দেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় শোভাযাত্রা নিয়ে শুক্রবার বিকেলে দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে আসেন মানবিক ঢাকার চেয়ারম্যান আদম তমিজি হক। মনোনয়নপত্র জমা দিয়ে বস্তিবাসীর জীবনমান উন্নয়ন সহ আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মেইন ফোকাস থাকবে এই সময়টা আমাদের বস্তিবাসীদের পাশে দাঁড়ানো, ওনাদের বেসিক হিউম্যান রাইটসটা আমরা ইনশোর করা, যেমন স্যানিটেশন, ইলেকট্রিসিটি, ওয়াটার, তারপরে কিছু রাস্তাঘাটের অভাব আছে। তারপরে আমরা অলরেডি মানবিক ঢাকার পক্ষে থেকে আমরা 20টা স্কুল বানাইছি 20টা বস্তিতে। এদিকে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন সহ ব্যবসায়ী নেতাদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন সাবেক বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। নির্বাচিত হলে প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন তিনি। আওয়ামী লীগ যদি আমাকে নমিনেশন দেন, ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিতে চাই, আনিস ভাইয়ের অসমাপ্ত কাজগুলোকে অচিরেই আপনাদের সকলকে নিয়ে শেষ করব। এই ঢাকা শহর থেকে জলবদ্ধতা, যানজট এবং জলজট দুইটাকে আপনাদের সকলের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করব যত দ্রুত সম্ভব এটাকে দূর করার জন্য। দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করার কথা জানান আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাজনৈতিক চাপের মুখে অবশেষে সরকারের শাটডাউন সংকট সমাধানে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতবার সিনেট হাউসে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বরাদ্দ ছাড়াই ফেডারেল এজেন্সিগুলোর জন্য অর্থ দিতে একটি বিলে সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে দীর্ঘ 35 দিন ধরে চলা মার্কিন প্রশাসনের অচল অবস্থার আপাতত সমাধান হলো বলে মনে করে দেয়াল নির্মাণ ব্যয় ছাড়া অন্য কোনো বিলে সই করা হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প এমন ঘোষণা দিলে মার্কিন প্রশাসনে ওই অচল অবস্থা দেখা দেয়। এবারে পার্টেক্স খেলার খবর। এফএ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনালকে 3-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। হোসে মরিনহোর বিদায়ের পর সোলকায়ারের অধীনে এটি ছিল ম্যান ইউ এর টানা 8ম জয়। এমিরেটসে গানারদের বিপক্ষে প্রথম গোল আসে অ্যালেক্সি সানচেজের কাছ থেকে। সাবেক ক্লাবের বিপক্ষে ম্যাচের 31 মিনিটে নিজের দলকে এগিয়ে দেন চিলির এই স্ট্রাইকার। 2 মিনিটের মধ্যে জেসে লিঙ্গার্ড ব্যবধান দ্বিগুণ করেন। পরে এমরিক আবুমায়াং এক গোল শোধ করলে 2-1 ব্যবধান নিয়ে বিরতিতে যায় আর্সেনাল। পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রাখা ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 82 মিনিটে তৃতীয় গোলটি করেন অ্যান্থনি মার্শাল। চট্টগ্রামে চিটাং ভাইকিংসকে 72 রানে হারিয়ে বিপিএল এর পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রংপুর রাইডার্স। বর্তমান চ্যাম্পিয়নদের দেয়া 240 রানে কঠিন টার্গেট তাড়া করতে নেবে 8 উইকেটে 167 রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। সর্বোচ্চ 78 রান করেন ইয়াসির আলী। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে রিলে রুশো ও অ্যালেক্স হেলসের জোড়া সেঞ্চুরিতে বিপিএল এ দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড করে রংপুর রাইডার্স। দলীয় 6 রানে ক্রিস গেইলের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে রুশো ও হেলসে 174 জুটিতে বড়
সংগ্রহের ভিত পায় রংপুর। 48 বলে 5 ছক্কা ও 11 বাউন্ডারিতে 100 রান করেন অ্যালেক্স হেলস। তার বিদায়ের পর রিলে রুশো তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। 51 বলে 6 ছক্কায় 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করে অপরাজিত থাকেন তিনি। বিপিএলে প্রথম ও টি20তে তৃতীয়বারের মতো এক ইনিংসে 2 সেঞ্চুরিতে 4 উইকেটে 239 রান করে রংপুর রাইডার্স। এদিকে বিপিএলে চট্টগ্রামে দিনের প্রথম ম্যাচে দুপুরে মাঠে নামছে সিলেট সিক্সার্স খুলনা টাইটান্স, আর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চিটাং ভাইকিংস ও রাজশাহী কিংস। 9 ম্যাচে 3 জয় নিয়ে সিলেটের অবস্থান পয়েন্ট টেবিলের 6, তাই শিরোপা রেসে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লিটন দাস, জেসন রয়দের সামনে। অন্যদিকে 9 ম্যাচে মাত্র 2 জয় পাওয়া খুলনাকে সেরা 4-এ জায়গা পেতে নিজেদের জয়ের সাথে তাকিয়ে থাকতে হবে অন্যদের পরাজয়ের দিকেও। বেলা 1:30টায় শুরু হবে ম্যাচটি। অন্য ম্যাচে চিটাংয়ের বিপক্ষে রাজশাহীর লক্ষ্য 10ম ম্যাচে 5ম জয় তুলে নেয়া। 6 জয় নিয়ে চিটাংয়ের অবস্থান সবার উপরে, আর 4 জয় নিয়ে টেবিলের 5-এ মেহেদী হাসান মিরাজের দল। সন্ধ্যা 6:30টায় মুখোমুখি হচ্ছে দুদল। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। বিভেদ ভুলে অসাম্প্রদায়িক দেশ করতে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। গমের ব্লাস্ট রোগ ঠেকানোর উপায় খুঁজতে মেহেরপুরে চলছে গবেষণা। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের কারণে চাপ বাড়ছে চট্টগ্রাম বন্দরে, আয়তন বাড়ানোর পরিকল্পনা। জামালপুরে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য, শিশু কিশোররা চালকের আসনে থাকায় ঘটছে দুর্ঘটনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এইটির বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/18tube news। সাবস্ক্রাইব করে থাকুন এইটির বাংলার সাথে।